আসসালামু আলাইকুম। পিআর পদ্ধতিতে নির্বাচন চাই বা পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। আমরা দেখলাম যে গত 28 তারিখে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করলো। এই যে একটা সমাবেশ করলো, এখানে যারা উপস্থিত ছিল জামায়াতে ইসলাম বা এনসিপি বা গণ অধিকার পরিষদ, যারাই উপস্থিত ছিল সমস্ত রাজনৈতিক বক্তা বলতেছিল যে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। আমি ফেসবুক বা ইউটিউবে ভিডিওগুলো দেখলাম, ভিডিওগুলো দেখি যে অনেকে কমেন্ট করতেছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে বা পিআর পদ্ধতিতে নির্বাচন আমরা চাই। আসলে ভাই, যারা আপনারা পিআর এর পূর্ণরূপটাও করতে পারবেন না, তারাও আপনারা বলতেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনটা আমাদের এই বর্তমান বাংলাদেশে কতটা যুক্তিযুক্ত বা আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন করলে আমাদের কি লাভ হবে না ক্ষতি হবে, এটাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখেন, এই যে পিআর পদ্ধতির ইতিবাচক দিক কি আছে বা নেতিবাচক দিক কি আছে, এগুলা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকাই, অনেক পদ্ধতিতে নির্বাচন হয়। তার মধ্যে একটা হচ্ছে পিআর পদ্ধতি, আর একটা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা হচ্ছে ওয়েস্ট মিনিস্টার। এই দুই পদ্ধতিতে দেখা যায় যে নির্বাচন বেশি হয়। তো এই যে দুই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় এটা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা ওয়েস্ট মিনিস্টার পদ্ধতি। তো এই পদ্ধতিতে দেখা যায় যে একজন ব্যক্তি একটা মার্কা নিয়ে দাঁড়ায়, ওই মার্কাটাকে তখন মানুষ ভোট দেয়, যে বেশি ভোট পায় ওই তখন দেখা যায় যে সংসদে যায়, মানে যেই দল বেশি আসন পায় ওরাই তখন সংসদ গঠন করে। আর যেটা হচ্ছে পিআর পদ্ধতি বা আনুপাতিক, যেটাই বলেন না কেন, এই যে পিআর পদ্ধতি আছে, এই পিআর পদ্ধতিটা হচ্ছে মানে একটা যে মার্কা, মনে করেন যে এ দল, বি দল বা সি দল, এরা সকলে কি করে মার্কা নিয়ে দাঁড়ায়, মানে মার্কা নিয়ে তো দাঁড়ায় না, শুধু মার্কাটা থাকে, তখন এই যে মার্কা দেখে মানুষজন ভোট দেয়। এখন দেখা গেল যে এ দল পাইলো 40% ভোট, বি দল পাইলো 20% ভোট বা সি দল পাইলো 30% ভোট। এইভাবে যারা যতগুলা ভোট পায় অতগুলো তখন তারা আসন পায়। এখন এ দল যদি 40% ভোট পায় তাহলে তারা 40টা আসন পাবে, আর বি দল যদি 30% ভোট পায় তাহলে তারা 30টা আসন পাবে, সি দল যদি 20% ভোট পায় তাহলে তারা 20টা সিট পাবে। এইভাবেই তখন সংসদ গঠন করা হয়। তো এই যে পিআর পদ্ধতিটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটা যুক্তিযুক্ত বা বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে ইলেকশন করলে আমাদের লাভটা কি বা ক্ষতিটা কি, বা এর যে ইতিবাচক দিক আছে বা নেতিবাচক দিক আছে, এটা আমাদের জন্য কতটা ইফেক্ট করবে। আসেন আমরা যদি একটু পৃথিবীর দিকে তাকাই, পুরো পৃথিবীতে ধর্ম নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব আছে। বিশেষ করে এশিয়া মহাদেশে বা ভারত উপমহাদেশে এটা আরো বেশি। ধর্ম নিয়ে দ্বন্দ্ব আমাদের সবসময় দেখা যায়। বিশেষ করে একটু আপনি যদি তাকান যে ভারতের দিকে, ভারতে দেখেন মুসলমান হিন্দু নিয়ে একটা দ্বন্দ্ব থাকে, পাকিস্তানে এরকম ধর্ম নিয়ে দ্বন্দ্ব আছে, আপনার চীনে ধর্ম নিয়ে দ্বন্দ্ব আছে, মায়ানমারে আপনারা তো দেখতেই পারলেন যে রোহিঙ্গা গুলাকে, মুসলমানদেরকে মেরে বাংলাদেশে পাঠাই দিল, ওরা এখন বাংলাদেশে শরণার্থী হিসেবে আছে, এবং বাংলাদেশেও একটা ধর্ম নিয়ে দ্বন্দ্ব আছেই। তো এই বাংলাদেশে যদি এখন পিআর পদ্ধতি নির্বাচন চালু হয়, তাহলে আমাদের দেশের সম্পর্কটা বা আমাদের দেশের যে ধর্ম নিয়ে দ্বন্দ্বটা, এটা আরো বাড়বে। আমি যদি আপনাদেরকে একটু খোলামেলা হয় বলি, দেখেন বাংলাদেশে হিন্দু আছে প্রায় 3.5 কোটির মতো, মানে 3 থেকে 3.5 কোটি হিন্দু আছে। এই যে 3 থেকে 3.5 কোটি হিন্দু, তাদের মধ্যে আমি ধরলাম 1 থেকে 1.5 কোটি ধরলাম যে শিশু, ওদের ভোট উঠে নাই, তাহলে 2 কোটি হিন্দু থাকতেছে যাদের ভোট উঠছে। এই যে 2 থেকে 2.5 কোটি ভোটার, হিন্দু ভোটার, এখন যদি হিন্দু থেকে যদি হিন্দুর কোনো সংগঠন ভোটে দাঁড়ায়, সাপোজ ধরেন ইসকন একটা হিন্দু সংগঠন, যদিও এটার গ্রহণযোগ্যতা নিয়ে একটা দ্বন্দ্ব আছে বা ইসকনকে অনেকে সাপোর্ট করে না, হিন্দু ভাইরাও সাপোর্ট করে না যে এটা একটা জঙ্গি সংগঠন বলা হয় ইসকনকে। তারপরও আমি ধরলাম যে এই ইসকন যদি দাঁড়ায় ভোটে, যদি তারা যদি দাঁড়ায় ইসকন, তো দেখা যাবে যে হিন্দু ভাইরা যারা আছে বাংলাদেশে, আমরা যাদেরকে সংখ্যালঘু বলি, যদিও ইসলাম কখনো কাউকে সংখ্যালঘু বলে না বা ইসলাম কোনো ধর্মকে ছোট করে না, তারপরও আমি ধরলাম যে এই যে এখন ইসকন যদি দাঁড়ায়, ইসকন দাঁড়াইলে দেখা যাবে যে হিন্দু যারা ভোটার আছে এরা কিন্তু তাদের হিন্দু সংগঠন, তো হিন্দু সংগঠনকে তখন ভোট দিবে। এখন এই যে 2.5 কোটি বা 2 কোটি হিন্দু যদি ইসকনকে ভোট দেয় বা অন্য কোনো হিন্দু সংগঠনকে ভোট দেয়, বা বাংলাদেশে মনে হয় আরেকটা সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জোট, একটা এরকম কি যেন সংগঠন আছে, তো এগুলাতে যদি তারা ভোট দেয়, দেখা যাবে যে 20 কোটি 2 কোটি বা 2.5 কোটি হিন্দু ভোট দিলে ইসকনকে, তখন তারা 20টা বা 30টা আসন পেয়ে যাবে। বা খ্রিস্টান আছে বাংলাদেশে, খ্রিস্টান আছে প্রায় 1 কোটির মতো, তো এই যে 50 লাখ বা 1 কোটি খ্রিস্টান যদি তাদের সংগঠনকে ভোট দেয়, তারা দেখা যাবে 5-10টা সিট পেয়ে যাবে।
এইভাবে আপনি যদি একটু খেয়াল করেন, বাংলাদেশে যারা পার্বত্য চট্টগ্রামের দিকে যারা উপজাতি আছে, তারা যদি তাদের উপজাতির সংগঠনগুলোকে যদি ভোট দেয়, তারাও কিন্তু 5-10টা সিট পেয়ে যাবে। এইভাবে দেখবেন যে সংসদটা এমনভাবে একটা গঠন হবে, দেখা যাবে যে এও পাইলো 30টা সিট, আরেকজন পাইলো 40টা সিট, আরেকজন পাইলো 20টা সিট, আরেকজন পাইলো 10টা সিট। তখন সংসদটা আর সংসদের জায়গায় থাকতেছে না। তখন এমন হবে, এ ওকে গালি দিবে, ও ওকে গালি দিবে, সংসদ তখন আর বেশি দিন টিকবে না। এখন আমি যেটা বলতেছিলাম, আমাদের দেশে হিন্দু মুসলমানের যেটা দ্বন্দ্ব থাকে, এই দ্বন্দ্বটা যদি আপনি একটু খেয়াল করেন, এখন সংসদে যদি 30% বা 30টা যদি সিট হয় হিন্দুদের, আবার বাকি যদি বাকিগুলো যদি হয় মুসলমানদের, তখন দেখা যাবে যে সবাই তো আর সমান না। এখন আমাদের মুসলমান ধর্মের মধ্যে দেখা যাবে যে কিছু মানুষ আছে, এরা এতটাই উদ্ভট যে কখন যে কি বলে এরা নিজেরা জানে না। বা হিন্দুদের মধ্যেও আছে যারা হিন্দু ভাইদের মধ্যে দেখবেন এরাও এতটা উদ্ভট, এরা ধর্ম নিয়ে কখনো কালচার করে না, বা এই ধর্ম নিয়ে কখনো তারা প্র্যাকটিস করে না, ধর্ম কখনো খারাপ কিছু শিক্ষা দেয় না। তারপরে তখন তারা লাফালাফি করে দেয়, হ্যাঁ আমার ধর্ম এটা বলছে, আমার ধর্ম এটা বলছে। তো দেখা যাবে যে সংসদে যদি 30টা আসন হয়, 30 জনের মধ্যে দেখা যায় 5 জন এমনও হইতে পারে যে তারা তাদের হিন্দু ধর্মটাকে অনেক ভালোভাবে সাপোর্ট করে। ওই 5 জন খালি সংসদে বলবে যে আমাদের হিন্দুদের এই সমস্যা, হিন্দুদের ওই সমস্যা, এটা নিয়ে দেখা যাবে যে দ্বন্দ্ব লাগে যাবে। আবার বাকি যদি বাকিগুলো যদি হয় মুসলমানদের, এখানে দেখা যাবে 5 জন বা 10 জন দেখা যাবে যে এরাও ইসলাম ধর্মটাকে অনেক ভালোভাবে ভালোবাসে। তো দেখা যাবে যে এরাও বলবে যে এই আমাদের মুসলমানদের এটা সমস্যা। তখন দেখা যাবে যে এই সংসদের পর্যায়েও ধর্মটা নিয়ে দ্বন্দ্ব একটা লেগে থাকবে। এখন আসেন, আমরা যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে যে নির্বাচন করতেছি, এই নির্বাচন পদ্ধতিতে নির্বাচন করলে হিন্দু ভাইরা কি ভোটে যায় না? অবশ্যই যায়, তারাও তো সংসদে যায়। আমার বাসা হচ্ছে পঞ্চগড়, পঞ্চগড়ের পার্শ্ববর্তী জেলা হচ্ছে ঠাকুরগাঁও একজন এমপি ছিল রমেশ চন্দ্র সেন, উনি হিন্দু। এরকম অনেক হিন্দু ভোটার বা হিন্দু প্রার্থী থাকে যারা সংসদে থাকে। এই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা বর্তমান যেটা আমাদের বাংলাদেশে আছে ওয়েস্টমিনিস্টার পদ্ধতি, এই পদ্ধতিতেও যদি ভোট হয়, তাও হিন্দু ভাইরা কিন্তু সংসদে যায়, 1 জন হোক 2 জন হোক যায়, এভাবে যাবে ভাই। বিএনপির দেখেন গয়েশচন্দ্র রায়, উনি একজন বিএনপির বড় নেতা, তো উনি তো এমপি পর্যায়ে দাঁড়াবে। উনি যদি দাঁড়ায়, উনি যদি হয়ে যায়, তো উনি তো একজন হিন্দু প্রার্থী হিসেবে সংসদে চলে যাচ্ছে। বা উনার যে গয়েশচন্দ্র রায়ের মনে হয় বৌমা নিপুণ রায় না কি যেন এরকম নামটা হলো, হ্যাঁ নিপুণ রায় মনে হয়, এই যে নিপুণ চন্দ্র রায়, উনিও তো হিন্দু। তো উনি যদি দাঁড়ায়, উনি হয়তো বা এমপি পদে দাঁড়াবে, যদি এমপি পদে দাঁড়ায়, তো উনি যদি হয়ে যায়, তাহলে উনি তো সংসদে চলে যাচ্ছে। তাহলে তো এমনি তো ভাই 5-10 জন হিন্দু, আমাদের হিন্দু ভাইরা সংসদে থাকেই। তো আপনারা যদি এখন পিআর পদ্ধতিতে নির্বাচন করেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করলে আমি যতটুকু ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের দেশে এই ধর্ম নিয়ে আরো দ্বন্দ্বটা বাড়বে। সংসদ পর্যায়ে এই ধর্ম নিয়ে দ্বন্দ্বটা চলে যাবে, কারণ 30টা যদি আসন থাকে হিন্দু ভাইদের, আবার বাকি যদি বাকিগুলো যদি হয় মুসলমানদের, এই দেখা যাবে যে সংসদ পর্যায়ে তখন হিন্দু মুসলমান নিয়ে একটা দ্বন্দ্ব থাকবে। একটা বেপর্যায়ে একটা সংসদটা একদম এলোমেলো হয়ে যাবে, হজবরল একটা সংসদ হয়ে যাবে। তো এই সংসদটা আসলে বেশি দিন তখন এইভাবে টিকে না বা বেশি দূর যায় না। তো আমি বলবো যে আপনারা যারা বলতেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, আসলে আমি মনে করি বর্তমান ব্যক্তিগতভাবে যে পিআর পদ্ধতিতে বর্তমান ইলেকশন করলে বাংলাদেশেরই লস। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এটা যদি আমরা একটু বিবেচনা করি, এই বিবেচনা করলে বর্তমান আমি মনে করি যে এই পিআর পদ্ধতির নির্বাচনটা বর্তমান আমাদের দেশে যায় না। আস্তে আস্তে এটা করা যেতে পারে। মনে করেন যে আমরা একটু সময় নিলাম, প্রথমবারে তো হবে না, আস্তে আস্তে আমরা করলাম। কিন্তু এখন যদি আপনি হঠাৎ করে এই পিআর পদ্ধতির সিস্টেম চালু করতে যান, এবং বাংলাদেশের যারা বাংলাদেশের তো অনেক মানুষ আসছে যারা শিক্ষিত না, যারা মনে করেন যে জানে না যে পিআর পদ্ধতিটা আসলে কি, ওরাও তখন যে ভোট দিতে যাবে, ভোট সেন্টারে যে ভোট দিতে যাবে, তারাও বুঝতে পারবে না। তখন দেখা যাবে যে অনেক সময় দেখা যাবে তারা ভোট দিতে পারতেছে না, বা ভোটগুলো ভুলভাল ভোট দিয়ে চলে আসবে। তখন ভোটগুলো ভালো নষ্ট হবে, তখন ভোটও অনেক নষ্ট হবে। যে বাংলাদেশে যারা রিক্সা চালক আছে, শ্রমিক আছে, দিনমজুর আছে, ওরা তো তেমন একটা এরকম শিক্ষা নিয়ে বা পিআর পদ্ধতি কি বা ফার্স্ট পাস্ট পদ্ধতি কি বা ওয়েস্টমিনিস্টার বা আনুপাতিক বা সংখ্যানুপাতিক, এটা তো তারা তো এগুলো বুঝে না। তখন এরা ভোট দিতে যায়, তখন দেখা যাবে যে এমন হবে যে একজনের 3-4 জায়গায় ভোট দিয়ে দিবে, তখন এই ভোটগুলো নষ্ট হবে। তো এই জন্য আমি বলতেছিলাম যে আপনারা যে বলতেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, আপনারা একটু ভাবেন যে আমাদের ভবিষ্যতে সমস্যাটা কি হতে পারে। পিআর পদ্ধতিতে নির্বাচন করলে এখন কি সমস্যা এবং ভবিষ্যতে কি সমস্যা হতে পারে। এই জন্য আমি বলতেছিলাম যে পিআর পদ্ধতিতে নির্বাচন করলে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে নেতিবাচক দিক যেটা আছে, এটাই বেশি হবে, ক্ষতিটাই বেশি হবে লাভের থেকে। তো আমি আপনাদেরকে বলবো যে আমি যে এতগুলো কথা বললাম, আমার কোনো জায়গায় কোনো কথা খারাপ হয়েছে নাকি? যেহেতু আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না, আমি একজন সাধারণ শিক্ষার্থী হয়ে আমি অনেক কথা বললাম রাজনীতি সম্পর্কে। তো আমি যেহেতু কোনো রাজনীতি ব্যক্তি না, আমার কোনো কথা যদি কোথাও ভুল হয়ে থাকে, আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার কোথাও ভুল হলো নাকি, বা আমি কোথাও কোনো ভুল কথা বললাম নাকি। আপনারা সকলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন, যেন অন্যরা দেখতে পারে, যেন অন্যরাও জানতে পারে যে পিআর পদ্ধতি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এটা আসলে কি।
তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।